আমি এক কথায় বলতে চাই, সত্যের জয় হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান আমাদের নেতা, তারা এইখানে ন্যূনতম ইনভলভমেন্ট তাদের ছিল না। যে বাম কানে সমস্যা ছিল, বাম কানে উনি ভালোই শুনেন। যে একটি রহস্য ঘন ব্যাপার, ইটস এ বিগ গেম। এই গোয়েন্দা সংস্থা তো ওই গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থা 10 ট্রাক অস্ত্র ধরেছিল, ওগুলো কিন্তু বাংলাদেশের জন্য না, ওই অস্ত্রগুলো। কিন্তু শেখ হাসিনা দিল্লির এত বিশ্বস্ত লোক ছিলেন, ক্ষমতা আসার পরে অমানবিকভাবে উলফা নেতাদের রাজনৈতিক আশ্রয় ছিলেন, এমনকি জেলে ছিলেন, তাদেরকে হস্তান্তর করা হয়েছে, যেটি আন্তর্জাতিক আইন এবং মানবিকতার বিরোধী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন, শনি ও রবিবার, এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস.এম. তানভীর থাকবো আপনাদের সাথে। আজকে আমরা আলোচনার যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বিচার অবিচার। আপনারা জানেন, আজকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে আজকে আমাদের মূল আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমেই আমার বাঁ পাশে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাজনৈতিক বিশ্লেষক, এবং এরপরেই আছেন জনাব নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা জানেন যে আজকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে। প্রথমেই আমি জানতে চাইব জনাব নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে এই আদালতে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সে সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দুজনকে সহ বাকি সব আসামিকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ নিয়ে আপনার মতামত কি, আসলে রায় কি কেন্দ্র করে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এটাকে আমি এক কথায় বলতে চাই, সত্যের জয় হলো। সত্যটা এমনই ছিল, এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাটা ছিল। কারণ সেই দিনের অনেক ধরনের আপনার হিসেব বিএনপির সাথে যায় না। এটা একটা বিশেষ বাহিনীর কাজ ছিল, যারা খুব এক্সপার্টিস। আপনার ধরেন, এটা আরজেস গ্রেনেড ছোড়া হয়েছিল সেখানে। সেই আরজেস গ্রেনেডটা এরশাদের সময় এসেছিল বাংলাদেশে। সেই আরজেস গ্রেনেডটা 1 সেকেন্ডের মধ্যে আঙ্গুলে এইভাবে দিয়ে মারতে হয়। সেটা বিএনপির কারো এটা মারার মতো শক্তি বা আপনার প্রশিক্ষণ ছিল না। এটা যদি কেউ করে থাকে, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র থাকতে পারে। তারপরে দ্বিতীয়ত হলো যে সেই দিন প্রোগ্রামটা ছিল কিন্তু অন্য জায়গায়, আপনার মুক্তাঙ্গনে। সেই প্রোগ্রামটা তারা তড়িঘড়ি করে নিয়ে গেছে আপনার ওই বঙ্গবন্ধু সেখানে মুক্তাঙ্গনে হলেও একটা কথা ছিল যে এটা তারা কয়েক মিনিট আগে, ঘন্টা আগে প্রোগ্রামটা নিয়ে গেছে তড়িঘড়ি করে। এবং সেই দিন অন্য দিন তাদের কিছু নেতা, কতিপয় নেতা যে ড্রেস, যে পোশাক পরে যায়, সেই দিন তারা সেইভাবে জানে, প্রশিক্ষিত অবস্থায় ক্যাস্ট, বুট এইসব পরে গিয়েছিল। তো এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনেকবার ক্ষমতায় আসলো, সেই নেতাদেরকে মূল্যায়ন করা হয় নাই। এখান থেকে বোঝা যায় যে তাদের মধ্যে অনেক গলদ ছিল। এবং আমি আবারও বলছি, এটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ষড়যন্ত্র ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ক্ষমতায় ছিলেন সেই দিন। ক্ষমতায় থাকার পরে কাউকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো তা করলে তো অন্য কতভাবে করা যেত। সেটা না করে একজন এইভাবে ঢালাওভাবে মারার মতো মারলে তার কোনো কিছু হলে তো সেই লসটা ওই তৎকালীন সরকারের উপরই পড়ে। এবং সেই লসটা তৎকালীন সরকারের উপর পড়েছিল বলে এতদিন মামলাটাকে তারা টেনেছিল। এবং তারা জবরদস্তি করে একরকম মামলা রায় করতে চেয়েছিল, যেটা করতে পারে নাই। ধর্মের কল বাতাসে নড়ে, এরকম যে দেখেন, আজকে 5 আগস্টে একটা স্বাধীনতা এসছে বাংলাদেশে নতুন করে। সেইটার পরে এটার মামলার ডেটটা হয়েছে। যদি এই আগস্টের আগে এই মামলার ডেট হতো, তাহলে কিন্তু এটার রায়টা একদমই অন্যরকম হতো। সেই জায়গা থেকে আমরা বলবো যে সত্যের জয় হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান আমাদের নেতা, তারা এইখানে ন্যূনতম ইনভলভমেন্ট তাদের ছিল না। হ্যাঁ, বলতে পারেন যে গোয়েন্দা সংস্থা কি করেছে। গোয়েন্দা সংস্থা অনেক সময় অনেক কিছুই করতে পারে না। আমি যদি লেটেস্ট প্রমাণ দেখাই আপনাকে, এই যে 1 মাস ব্যাপী লিফলেট বিতরণ করে আপনার ঋণ দিবে, ক্ষুদ্র ঋণ দিবে এবং বিনা সুদে ঋণ দিবে করে ঢাকায় নিয়ে আসলো। কই গোয়েন্দা সংস্থারা কোনো খবরই কাউকেই দিল না, না সরকারকে দিল, না বাইরের কাউকে দিল। তো এরকম যদি গোয়েন্দা সংস্থার উপর সেটা বর্তাইতে পারে, গোয়েন্দা সংস্থা বলে নাই এরকম কিছু হবে বা এরকম, তারা আওয়ামী লীগ হঠাৎ করে ওই জায়গা থেকে প্রোগ্রাম ক্যান্সেল করলো, তার মানে আওয়ামী লীগের কাছে নিউজটা ছিল বা আওয়ামী লীগ অনেক কিছু, এটা পাতানো একটা গেম ছিল।
আওয়ামী লীগের যারা এটার সাথে ইনভলভ ছিল তারা হয়তো বুদ্ধি দিয়ে তৎকালীন স্বৈরাচার সরকারকে হয়তো বুদ্ধি দিয়ে ওইখানে তড়িৎ গতিতে নিয়ে গিয়েছে। এবং এগুলা নিয়ে চুলচেরা অনেক রকম হিসাব দেওয়া যায়। লাইক আপনার দেখেন যে এত লোক মারা গেল, আমি মৃত্যু জন্ম এটা আমি আল্লাহর হুকুমের উপর আমি নির্ভর করি। তারপরেও আমি একটা কথা বলছি যে বাম কানে সমস্যা ছিল, আমরা কিন্তু পরবর্তীতে ফোনে কথা বলতে বা বিভিন্ন জিনিসে আমরা দেখেছি বাম কানে উনি ভালোই শুনেন, এই যে শোনা। তারপর আপনার গাড়ির ব্যাপারটা, তার আপনার কি বলে বুলেট প্রুফ গাড়ি, বুলেট প্রুফ গাড়িতে কিন্তু কোনো দাগ থাকার কথা ছিল না। তারা বলেছে যে ওইটাও ফুটা হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন FBI আসলো তখন কিন্তু তারা ওইটাকে দেখাতে পারে নাই। এই যে সমস্যাগুলো এখান থেকে প্রমাণ হয় যে এটা অনেক বড় একটা গেম, এবং এই গেমের সাথে যারা এটার এক্সপার্টিস তারাই জড়িত ছিল, এবং সঙ্গে কোনো জিও পলিটিক্স এটার সাথে জড়িত ছিল। এবং ডাকাতি হতে গেলে আপনি জানেন যে কাছের লোক না বললে ডাকাতি হয় না, কারণ কোথায় কি আছে ডাকাতদের জানার কথা না। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই গেমটা অনেকটাই মেকিং ছিল। এবং আমি বলবো না যে এটা তৎকালীন আপনার ফ্যাসিস্ট সরকার নিজেই এটা করেছে, তা বলবো না, কিন্তু তার দলের লোকরা এটার সাথে জড়িত ছিল। কেন, কি জন্য, কি কারণে সেটা তারাই ভালো জানে। এটা আমরা মনে করি যে আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যেভাবে একটা জিয়া অরফানেজ মামলা দিয়ে যেভাবে তাকে ভোগান্তি দেওয়া হলো, যে মামলাটা 1/11 সরকার বিএনপির এগেনস্টেই আসছিল আপনারা জানেন, সে 1/11 সরকার তার নামে মামলা দিতে পারে না। এই মামলাটা রজ্জু হয়েছিল 1/11 সরকার, এবং তখনই এটা কোনো রকম প্রমাণ না পাওয়ার কারণে এটা কিন্তু খারিজ হয়ে যায় এই মামলাটা। এই খারিজ হওয়া মামলাটাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা যেভাবে এটাকে অন্যদিকে পরচিত করে প্রভাবিত করে এই মামলাটার মাধ্যমে যেভাবে জেল জুলুম দিয়ে একজন সিনিয়র সিটিজেন, একজন 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী এবং বহুগুণে গুণান্বিত একজন মানুষকে যেভাবে কষ্ট দিল, এই আপনার 5ই আগস্টের পরও 1-2 দিন পর্যন্ত আপনার যে কষ্টটা উনি পেয়েছেন এটা বর্ণনাতীত। কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল, সেই সময় যে গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে সেই সরকার কি এটার পুরো তদন্তের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিয়েছিল কিংবা অবশ্যই পদক্ষেপ নিয়েছিল, সেটা আমরা বহিঃপ্রকাশ দেখলাম না। এবং এখন যে এই মামলাটিকে খালাস করে দেওয়া হলো, তাহলে এই দুর্ঘটনাটি যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি কারো না কারো মাধ্যমে ঘটেছিল, সেক্ষেত্রে কোনো নির্দেশনা আমি তো নিজেও আপনার বললাম যে কারো না কারো মাধ্যমে ঘটেছিল। এবং কিভাবে আপনি ক্লু গলে পাওয়া যাওয়ার জন্য আপনার যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল কয়েক মিনিট আগে সেখান থেকে প্রোগ্রামটা ক্যান্সেল করে নিয়ে যাওয়া হলো নিজের ঘরের মধ্যে। নিজের ঘরের মধ্যেও তারা সেফ থাকলো না, কিন্তু প্রোগ্রামটা কেন, কে বা কারা ক্যান্সেল করে নিয়ে গেল সেটা কিন্তু আমরা নথি পাইনি। আমরা তারপরে আপনার যে জায়গায় আপনার যারা যে নেতারা যেভাবে যায় সেইভাবে তারা যায় না, সেইভাবে তারা কাছে ছিল না সেই দিন, কেন ছিল না সেটার কিন্তু আমরা কোনো কিছু জানি না। এবং যে গ্রেনেডটা ছুড়া, আমি কিন্তু এই কথাগুলোই বললাম, আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বললাম। এবং 4 নাম্বার, যারা ক্ষমতায় ছিল তাদের উপর ক্ষমতায় থাকার জন্য এক ধরনের দায়িত্ব পড়ে, আরোপ হয়, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তার কাছে তো সর্বোচ্চ ক্ষমতা ছিলই। আপনার 6 পর্যন্ত তার কাছে ক্ষমতা থাকার কথা, 6 অক্টোবর পর্যন্ত। তো 6 অক্টোবর পর্যন্ত মানে আরও 2 বছরের বেশি সময়। তাহলে তার কেন দায় পড়বে যে ওইভাবে যদি 2006 অক্টোবরের ঠিক আগে এমন ঘটনা ঘটতো, তাইলে না হয় আপনি বলতে পারতেন যে আরও বেশি দিন ক্ষমতাকে স্টে করার জন্য এটা করেছে। স্টে করার জন্য চাইলেই তো একটা গণতান্ত্রিক সরকার সেটা পারে না, কারণ ভোটের টাইম শেষ হলে একটা দল যদি নাও থাকে তাকে কিন্তু ভোটেই আসতে হবে। তো সেই জায়গায় আমি বলছি যে কথাগুলো, আমি কিন্তু যুক্তির সাথে কথাগুলো বলার চেষ্টা করছি। তাহলে সেইখানে যে নাটকগুলো হয়েছে এতদিন, কে বা কারা, তাদেরকে না ধরে ভিডিও ফুটেজটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলা হয়েছিল। যে ভিডিও ফুটেজটা ছিল কিন্তু তখনকার দিনে তারা এনটিভিকে কখনোই কোনো প্রোগ্রামে যেতে দেয় না, যে কারণে এনটিভি দূরে ছিল। এনটিভি দূর থেকে এনটিভি সহ আরও 2-1টা টিভি, আপনার দিগন্ত বা কিছু এরকম 2-1টা টিভি যখন দূরে থেকে যে ফুটেজগুলো নিয়েছে সেটা দেখেই কিন্তু যাদেরকে ওইখানে দেখা গিয়েছিল সেই ফুটেজগুলোর কিন্তু পরবর্তীতে আর ওইভাবে ফুটেজ থেকে কিছু নেওয়া হয় নাই। এই অনেকগুলো জিনিস থেকে আপনার বোঝা যায় যে এটা কতটা মানে ষড়যন্ত্রমূলক এবং জিজ্ঞাসামূলক
প্রতিহিংসামূলক কাজটা করেছে। জি, ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে। জনাব অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনার কাছে জানতে চাই 21 আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে আপনার মতামত। এবং বলা হয়েছে বিচারিক আদালতের বিচারটা অবৈধ, আইনের ভিত্তিতে বিচারটি হয়নি, কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যের মিল নেই, শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল এবং আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিলেন হাইকোর্ট। এই যে আদালত পরস্পর কেন্দ্রিক যে বিচার ব্যবস্থা বা মন্তব্য, এটা আসলে আদালতের বিচার ব্যবস্থাকে কোনোভাবে বিতর্কিত করে কিনা এবং এই রায়কে কেন্দ্র করে আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছিলাম। প্রথমত গোটা জাতির জন্য আজকের এই বিচারিক রায়টি স্বস্তির সংবাদ। স্বস্তির সংবাদ এই কারণে যে বিগত বছরগুলোতে হামলা মামলা নানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধী বিকল্প নেতৃত্বকে নিঃশেষ করে দেওয়ার জন্য আওয়ামী লীগের একটি সুপরিকল্পিত পরিকল্পনা ছিল। এই ঘটনাটি মর্মান্তিক। যে ঘটনাটি ঘটেছে এটি সমর্থনে কোনো বক্তব্য আশা করা যায় না, কিন্তু ম্যাডাম যেমনটি বললেন এটি একটি রহস্যঘন ব্যাপার, হচ্ছে বিগ গেম। যখন আন্তর্জাতিকভাবে এ ধরনের ঘটনা ঘটে তার পিছনে পক্ষ বিপক্ষ খন্দকার মোস্তাকরা যে ওখানে ছিল এতে কোনো সন্দেহ নেই। তার কারণ হলো যে এই যে বিগ গেম, বিগ কমপ্লেক্সিটি, সেখানে শেখ হাসিনাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল সেটি সত্য কথা, কিন্তু এই সত্য কথার পিছনে বিএনপিকে দায়ী। পরবর্তীকালে আমরা দেখলাম যে তারেক রহমান যার নামধাম ছিল না এজাহারে বা চার্জশিটে, তাকে আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে এমন একজন নির্দেশিত হয়ে তাকে একেবারেই ডেকে এনে তদন্ত কর্মকর্তা বানানো হলো, যিনি তাদেরই লোক, এবং তাকে দিয়ে একেবারে ওই যে কথা কোর্টে বলা হয়েছে যে কোনো সাক্ষ্য নেই, কোনো মানে প্রমাণ নেই, একেবারেই ফ্যাব্রিকেটেড একটা রায় দেওয়া হলো। কিন্তু একথা সত্য যে এই ঘটনাটির সাংঘাতিক ঘটনা, রাষ্ট্রের দায় রয়েছে, সেদিক দিয়ে বিএনপি সরকারের এটি একটি ব্যর্থতা ছিল, এতে কোনো সন্দেহ নেই। আজকে যদি ক্ষমতায় আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, যদি আজকে ম্যাডাম জিয়া কোনো আক্রান্ত হন বা ম্যাডাম জিয়ার আমলে যদি বিরোধী দলীয় নেত্রী আক্রান্ত হন, সেটির রাজনৈতিক, নৈতিক, প্রশাসনিক দায় তাকে বহন করতে হয়। সেক্ষেত্রে বিএনপি সরকার চেষ্টা করেছে স্বচ্ছতার সাথে ঘটনাটি তদন্ত করার জন্য, এবং আপনারা জানেন যে রাষ্ট্রের অনেক কিছুই গোপন থাকে, অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হয় না। সেখানে অপ্রকাশ্য যে ঘটনাটি আমরা দূর থেকে শুনি সেটা হচ্ছে যে উলফার একটি সংযোগ। উলফা কেন শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল তার গ্রাউন্ড তো আমরা জানি সম্ভবত। কারণ হলো এই যে ভারতের প্রতিভূ হিসাবে সেভেন সিস্টার্সে যে বিদ্রোহ বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, সেখানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বাংলাদেশে তারা আশ্রয় নিত বা প্রশ্রয় পেয়েছে সরকারের জানতে অথবা অজান্তে। আমি আবার বলছি, রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অনেক বিষয়ই গোপন থাকে। কিন্তু শেখ হাসিনা দিল্লির এত বিশ্বস্ত লোক ছিলেন যে আপনারা দেখেছেন যে ক্ষমতা আসার পরে অমানবিকভাবে উলফা নেতাদের বা যারা যারা এখানে রাজনৈতিক আশ্রয় ছিলেন, এমনকি জেলে ছিলেন, তাদেরকে হস্তান্তর করা হয়েছে, যেটি আন্তর্জাতিক আইন এবং মানবিকতার বিরোধী। তো সেই উলফারা একথা জানে যে তিনি হচ্ছেন এই দেশে তাদের একটি শত্রুপক্ষের প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ, সুতরাং তাকে নিঃশেষ করে দিতে পারলে এটা তাদের বিচরণটা এখানে নিরাপদ হয়, এরকম একটি ধারণা বলছি আমি। কিন্তু এরকম একটি ধারণা আমাদের মধ্যে আছে, হয়তোবা তারাই রেসপন্সিবল। মানে বাংলাদেশ সরকারের ম্যাডাম যথার্থই বলছেন, এজেন্সিগুলোর একটি ব্যর্থতা আছে। আমাদের দেশের এজেন্সিগুলো মানে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে তাদের রক্ষার জন্য,
তাদের লালনের জন্য, তাদের প্রতিশোধ স্পৃহা বাস্তবায়নের জন্য ব্যস্ত থাকে। রাষ্ট্রের প্রয়োজনে যে তারা কাজ করে না, সেটা তো মানে এই গ্রেনেড হামলাটা একটা প্রমাণ যে তারা এর খোঁজ খবর রাখেনি। আবার একই সময় ম্যাডাম, এই যে অতি সাম্প্রতিক যে উদাহরণটি দিলেন, যে তারা ওই যে 1 মাস আগে থেকে তারা আয়োজন করেছে, তারা আমাদের এজেন্সিগুলোর খবর নেই, ফেইলিওর, এতে কোনো সন্দেহ নাই। আন্তর্জাতিকভাবে ঘটনাটি নিন্দিত হয়েছে এবং বিএনপি গভর্নমেন্টের উপর অনেকটা চাপ এসছে এইসব কারণে। কিন্তু আজকে যে রায়টি হয়েছে সেটি আমাদের জন্য, আমরা আগেই বলেছি যে সন্তোষজনক এই কারণে, স্বস্তির সংবাদ এই কারণে যে বিএনপি গভর্নমেন্টের ফাইন্ডিংসের উপর ভিত্তি করে একটা রায় হয়েছিল এবং একটা সুরাহা বা আপনি মীমাংসা বা একটা মামলাটির একটা শেষ হয়েছিল। কিন্তু সেটি শেষ না হতে হতে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে আবার এটাকে নতুন করে পুরান ঘটনা আমদানি করেছে এবং তারা তাদের মতো করে। আপনি দেখেন যে গত 15 বছরে মানে জুডিশিয়ারি, যেটাকে আমরা বলি যে সেপারেশন অফ পাওয়ার্সের কথা আমরা বলি, নির্বাহী বিভাগ এবং শাসন বিভাগ যদি একে অপরের জন্য ওয়াচডগ না হয়, তদারক না করতে পারে, তাহলে পরে একটা স্বৈরাচার বা একটা একনায়কত্বের প্রমাণ সৃষ্টি হয়। এই ঘটনাও দেখা যাচ্ছে যে বিএনপির আমলে মোটামুটিভাবে বিচার বিভাগের স্বাধীনতা ছিল, তারা হস্তক্ষেপের অভিযোগ আছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ হিসাবে বলবো, এই সাধারণভাবেই বলি, বিএনপির আমলে ওই অদৃশ্য মানে হস্তক্ষেপ বা মানে পুরোপুরি নিয়ন্ত্রণের একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ তারা করতে চাইতো না। কিন্তু আওয়ামী লীগ আমলে বিচার বিভাগ, যে আপনি একটা নিকৃষ্ট উদাহরণ দেখেন, বেগম খালেদা জিয়ার যে মামলার কথা ম্যাডামও বললেন, সেই মামলায় নিম্ন আদালত যে রায় দিয়েছে, হাইকোর্ট তার চেয়ে আরো, রাজা যা বলে পারিষদে বলে তার শতগুণ, সেরকম করে এই বিচার বিভাগ যারা রায় দিয়েছে, এই অন্যায় রায় দিয়েছে, তাদের এখনো শাস্তি হওয়া দরকার। আপনারা জানেন ওই মানে ইসের ওই যুদ্ধ অপরাধীর বিচারও এরকম, মানে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে, মানে ধরেন নিম্ন ওই যে মানে নিম্ন আদালতের বাইরে জেলা আদালতে মামলা করে, জেলা আদালতে হারলে হাইকোর্টের মামলা করে কেন? সুবিচার পাওয়ার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। অধিকাংশ ক্ষেত্রে আপনি 99% আপনি প্রমাণ উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারবো যে নিম্ন আদালত যে রায় দিয়েছে সেটি বাতিল হয়েছে, বহাল হয়েছে, অথবা একেবারেই কমে গেছে। এই যে আজকে আমরা বিচার দেখলাম যে সবাই বেকসুর খালাস হয়েছে, সেটি উচ্চ আদালতে হওয়ার কথা, কিন্তু সেই উচ্চ আদালত এই সবটাতেই দলীয়করণের কারণে আসলে সেরকম সুবিচার পায়নি, একেবারে নিকৃষ্ট। এবং তারা নিজস্ব স্বীকারোক্তি কিরকম, মানে তারা বলে যে তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। এত নিকৃষ্ট ধরনের লোকজনকে এই আওয়ামী লীগ সরকার রায় দিয়েছিল এবং প্রতিটি ক্ষেত্রে দলতন্ত্র কায়েম করেছিল। বিচার বিভাগ স্বাধীন ছিল না, বিচার বিভাগ ছিল তাদের অধীন। সুতরাং এই ধরনের ঘটনা ঘটা অসম্ভব কিছু ছিল না। যারা তারা নির্দেশিত রায়, তারা যা বলেছে তাই। তারেক জিয়ার বিরুদ্ধে যে আরেকটি রায়, নিম্ন আদালতের রায় ছিল দুর্নীতির বিরুদ্ধে, আমরা সবাই অনেক উদাহরণ জানি, যে ম্যাডাম বোধহয় উল্লেখ করলেন যে ওই যে রায়, বিচারক যে রায় দিয়েছিল, সেই বিচারককে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার, এবং যে তার পক্ষে রায় দিয়েছে তাকে মূল্যায়ন করেছে, তাকে পদোন্নতি হয়েছে, তার সুখ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এই যদি হয় একটি রাষ্ট্রের অবস্থা, তাহলে পরে সে দেশে সেই সময় আপনি আর কি আশা করতে পারেন? ধন্যবাদ আপনাকে। যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে গোয়েন্দা সংস্থা সেই সময়ও তারা এই প্রতিবেদনটি দিতে পারেনি 21 আগস্ট গ্রেনেড হামলার যে ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে আগাম তাদের কাছে তথ্য ছিল না, এবং এই 2024-এ এসেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই তথ্যগুলোও কিন্তু তারা দিতে পারছে না। আসলে ল্যাকিংসগুলো কোথায়, ব্যর্থতার জায়গাগুলো কোথায়, আসলে কি করা উচিত এখন?
দেখেন, আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে এত হালকা করে দেখি না। তারা চাইলে অনেক কিছু পারে। তারা চাইলে ওই নারীকে পুরুষ আর পুরুষে বলছে না ব্রিটেনের সংবিধান এমন, নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া সব কিছু করতে পারে। ঠিক বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা চাইলে শুদ্ধ মানুষকে অশুদ্ধ মানুষ, অশুদ্ধ মানুষকে শুদ্ধ মানুষ করা, যাকে তাকে জঙ্গি বানানো তাদের কাছে কোনো ব্যাপারই না। আর এরকম ঘটনা যেখানে এতগুলো লোক মারা গেল, 24 জন, তারপরে 300 শতাধিক আহত হলো, এবং স্প্রিনটা নিয়ে এখনও অনেকেই জীবনযাপন করছে, মানবতর জীবনযাপন, আমি অস্বীকার করছি না। তো সেইখানে উনি কেন এটা তারা পেলেন না? যে উলফার কথা বললেন, যে উলফার কারণে যে এমন হতে পারে, তো উলফা তো নতুন এই দেশে 7 সিস্টার্সের পাশাপাশি বাংলাদেশের মুখগুলোতেই 7 সিস্টার্স, তো তারা তো তাদের হিসাবটা রাখার কথা, তারা কেন রাখতে পারলেন না? তারা যদি ওই গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থা তো ওই গোয়েন্দা সংস্থা, যে গোয়েন্দা সংস্থা 10 ট্রাক অস্ত্র ধরেছিল, ওগুলোও কিন্তু বাংলাদেশের জন্য না। ওই অস্ত্রগুলোও কিন্তু কোনো 7 সিস্টারের জন্য, সেই অস্ত্রের গায়েও কিন্তু অন্যরকম লিখা টিখা ছিল। তো এই জায়গায় আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দারা সবই জানে, সবই বুঝে, হয়তো কি কারণে তারা বলেন না তারাই জানেন, কার স্বার্থে বলেন না সেটা তারাই জানেন। আপনি যখন দেখেন যে হাইকোর্ট এই মামলার জন্য যেটা বললেন, এই মামলার জন্য যে সচক্ষে দেখেছেন এমন এরকম কোনো এভিডেন্স নাই, যেটা এভিডেন্স নাই ওই তর্ক করো যুক্তির মাধ্যমে, যুক্তির বাইরে কিন্তু কোর্ট যাবে না। আপনি আপনার সামনেও যদি কেউ মার্ডার হয়ে থাকে, আপনি যদি শুদ্ধ প্রমাণ না দিতে পারেন, সাক্ষীরা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলেছে, কোনো সাক্ষীর মধ্যে আরেক সাক্ষীর সিমিলার ছিল না। তো এই যে টর্চার করে যে স্বীকারোক্তি আদায় করেছে মুফতি হান্নানের কাছ থেকে, একই মুফতি হান্নানের কাছ থেকে 2 রকম স্বীকারোক্তি আদায় করেছে। তো 2 রকম যখনই স্বীকারোক্তি আদায় করে, এবং সেটার লাস্টের স্বীকারোক্তি যদি হয়, যেটা পুলিশের কাছ থেকে আসার পরে রিমান্ডের পরে স্বীকারোক্তি, রিমান্ডে পুলিশের কাছে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তি পৃথিবীর অনেকখানি কোনো গ্রহণযোগ্যতা পায় না। এবং এই উপমহাদেশে 400 বছরের ইতিহাসে এরকম জবানবন্দির উপর সাজা দেওয়ার নজির নাই। এই যে হঠাৎ করে সরকার চেঞ্জ হয়েছে বলে যে এটা খালাস পেয়েছে তা কিন্তু না। যদি বিবেক দিয়ে এটা করতে হয়, হতে পারে যে বিবেকটাই তো বন্ধক রাখা ছিল পতিত সরকারের সময়, বিবেক কোনো কাজ করেনি। যদি বিবেক কাজ করতো, আমি এখনও বলি যে কোনো অন্যায়কারীর শাস্তি হোক আমি চাই, সে যদি আমার জন্য হয় আমি সেটাও চাই, কিন্তু আপনি অন্যায়কারীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে কেন অন্যায় করেছে, আদৌ অন্যায় করেছে কিনা সেটা আপনি এত বছর পরে আপনি জামাতকে আপনি রাজাকার উপাধি দিয়ে যাদেরকে ফাঁসিতে দেওয়া হলো, অনেকখানে বলা হয়েছে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না। তো এই কাদের মোল্লা যদি সেই কাদের মোল্লা না হয়, প্রমাণ কেন করা হলো না? কেন প্রমাণের ওইখানে ব্যত্যয় থাকলো? অনেকেই, যেমন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কতটুকু সে মানে এটার সাথে জড়িত ছিল এই ব্যাপারে, কিংবা সে দেশে আদৌ ছিল কি ছিল না, যখন লাহোর বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন আপনার সাক্ষী দিতে চাইলো, উইটনেস হিসেবে তাকে রাখা হলো না। যখন কপিটা বিমানের টিকিট কাটার সেই সময়ের করাচি বা কোনো একটা বিমানের, যে বিমানে সে গিয়েছিল, সেটা যখন দিতে চাইলো তখন নিল না, আপনার ওই ট্রাইব্যুনাল নিল না। এই যে না নেওয়ার কারণে আপনার একজন মানুষের ফাঁসি হলো। আমার কথা হলো যে নিলে কি হতো, আইনের ফাঁকফু করে বলতেন যে হ্যাঁ উনি ওই দিন ছিল না, কিন্তু আপনার তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, আপনি দেন নাই। আপনি 15ই আগস্টের জন্য যে হত্যাকাণ্ডগুলো হলো, একটা হত্যাকাণ্ডের বিপক্ষে আরেকটা হত্যাকাণ্ড হতেই পারে, কিন্তু তারা সত্যিকার অর্থে কতটা জড়িত ছিল তাদেরও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। তো এই যে সুযোগ না দেওয়ার কারণে এই ঘটনাটা, বাবর সাহেব যদি এখন মামলা করে যে আমাকে কেন এতদিন অন্যায়ভাবে আমাকে কেন ফাঁসি কাস্টে থাকতে হলো, আমাকে কেন এতদিন এত বছর, আমার এই বছরগুলো ফেরত দেবে কে? যারা আজকে জেলখানায় আছে তারা যদি এখন বলে যে তুমি আমার এই বছরগুলোকে ফেরত দাও, যদি একটা সরকারে থাকার জন্য ওই সরকারে পরবর্তীতে কোনো সরকার আসার পরে, গণতান্ত্রিক সরকার আসার পরে আগের সরকারকে যদি অবৈধ করে দেয়, তাহলে এই মানুষগুলো যে অবৈধভাবে জেল খাটলো সেটার কি হবে? রাষ্ট্র আর কি জবাব দেবে? কতটুকু জবাব রাষ্ট্রের কাছে আছে? সেই দিনগুলো কেউ ফেরত দিতে পারবে কিনা? কিংবা আমার নেতা জনাব তারেক রহমান যে বিদেশের মাটিতে বসে আছে, এতগুলো মামলাকে ঘাড়ে নিয়ে, এতগুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে যখন
হাজার হাজার মাইল দূর থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমাদের লিড দিচ্ছে, সেইখানে সেও তো বলতে পারে যে আমার এতগুলো বছর কে ফেরত দেবে। এই যে আমাদের প্রতিদিনের আমাদের ভিত্তিহীন কাজ, আমাদের সিস্টেম লসের কাজ, আমাদেরকে বাংলাদেশকে এত মানুষ, প্রায় 20 কোটি মানুষ যদি এই দেশে হয়, তার 1.5 কোটি মানুষই বিদেশে খাটে। আপনার 5 কোটি মানুষের যদি 1 কোটি সংসার হয়, তাহলে 20 কোটি মানুষের ধরেন 4 কোটি সংসার, 4 কোটি সংসারে যদি 1.5 কোটি মানুষ যদি বিদেশে থাকে আর 1 কোটি মানুষ যদি গার্মেন্টসের কাজ করে, এই দেশের মানুষের তো গরিব থাকার কথা না। আর সব কাজ বাদ দিলাম, কৃষিকাজ সব কিছু বাদ দিলাম, কিনে খাবেন মনে করেন, যদি কিনেও খায়, এই দেশের মানুষের তো গরিব থাকার কথা না। এই যে সিস্টেম লসের কারণে, এই যে টাকা পয়সা পাচারের কারণে, এই যে অন্যায়মূলক মামলা হামলা, গুম খুন, এইসবের কারণে বাংলাদেশের অবস্থা আজকে চরমতর খারাপ অবস্থার দিকে ধাবিত হয়েছে। হচ্ছে বলবো না, হয়েছে এবং হচ্ছে। তো এইটা আমাদেরকে কে এই জায়গাটায় আমাদের ফেরত দিবে? আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমি এই সরকারকে ধন্যবাদ দিতে চাচ্ছি এরকম একটা রায়ের জন্য, কিন্তু পাশাপাশি বলতে চাচ্ছি এই সরকারও কি ঠিক মতো দেশ শাসন করতে পারছে না। যেখানে আপনার করা হওয়ার দরকার সেখানে ঢিলে হয়েছে, যেখানে ঢিল হওয়ার কথা সেখানে করা হচ্ছে। এইভাবে তো দেশ চলতে পারে না। আবারও তো আমরা দিন শেষে ইকুয়াল টু একটা লম্বা বিগ জিরো। তো আমরা তো বিগ জিরোর জন্য একটা দেশে বসবাস করছি না, আমরা একটা সুন্দর দেশের কল্পনা নিয়ে বসবাস করছি, সুন্দর দেশের কল্পনাকে বাস্তবায়ন করার জন্য বসবাস করছি। সেটা আমরা কেন করতে পারছি না? আপনার কাছে আবারও ফিরবো। জনাব অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, উনি যেমনটা বলছিলেন যে আসলে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা আগাম তথ্য দিতে পারছে না, এবং বিভিন্ন প্রকার আন্দোলন এবং বিশৃঙ্খলা আমরা কিন্তু দেখলাম ব্যাটারি চালিত রিক্সা যে শ্রমিকরা, তাদের একটা আন্দোলন ছিল। এরপরে লোন দেওয়ার কথা বলে ঢাকা শহরে সবাইকে নিয়ে আসা হলো। এরপরে ন্যাশনাল মেডিকেল কলেজকে কেন্দ্র করে যে 3 কলেজের শিক্ষার্থীদের যে দুর্ঘটনা বা বিশৃঙ্খলাটি আমরা দেখলাম, আগাম কোনো সতর্কতা থাকলো না, পরবর্তীতে ঘটনা ঘটার পরেও সেরকম ব্যবস্থা আসলে প্রতিরোধ করা গেল না। তাহলে এই ব্যর্থতাগুলো কার এবং কেন এগুলোকে প্রতিরোধ করা যাচ্ছে না এই মুহূর্তে? আসলে আমরা সবাই বুঝি যে একটি রাষ্ট্র ব্যবস্থায় শান্তি স্থিতি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে। আপনারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম জানেন, যেমন ডিজিএফআই সরাসরি প্রতিরক্ষা এবং সেনাবাহিনীর অভ্যন্তরের বিষয়াবলী দেখাশোনা করে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI, তারা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করে, সীমান্ত, অভ্যন্তরীণ, বহির্দেশীয় সব কিছুই তারা দেখাশোনা করে। আবার দিকে পুলিশেরও নিজস্ব একটি গোয়েন্দা সংস্থা আছে, যেটাকে SB সিক্রেট ব্রাঞ্চ বলি আমরা। তো এই সিক্রেট সংস্থাগুলোর কাজ, এই সংস্থাগুলোর দায়িত্ব, এই সিক্রেট সংস্থাগুলোর সীমারেখা নিশ্চিত হওয়া দরকার, সুনির্দিষ্ট হওয়া দরকার। অতীতে সব সরকার কিন্তু ডিজিএফআইকে ব্যবহার করে রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করেছে, এটি অন্যায়। তার মানে হচ্ছে এই যে কাজটি আপনাকে আদিষ্ট হয়ে সুনির্দিষ্ট আপনার জন্য নিবেদিত, আপনার জন্য কর্তব্য, সেটি আপনাকে না দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত থাকে, তাহলে মূল কাজ তো ব্যাহত হবেই। এটি একটি বড় ফেলিওর, এটা কারণ। আর এখন যে অবস্থার কথা আপনি বলছেন, সেই অবস্থাটি তো আমরা দেখেছি যে ওই আওয়ামী লীগ সরকার 15 বছরে সব কিছুকে একটা বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে। ডিজিএফআই was only an instrument of power to আওয়ামী লীগ গভর্নমেন্ট। NSI কে ব্যবহার করা হয়েছে দল গোছানোর ব্যাপারে, দলের বিভিন্ন দায়িত্ব তারা দিয়েছে। বিএনপি সরকারের, এখন যে সরকার এসছে, বিএনপি সরকার সমাগত, এই অবস্থায় একটা অগোছালো অবস্থার সৃষ্টি হয়েছে, একটা শৃঙ্খলা এবং আমরা বলবো যে চেইন অফ কন্ট্রোল বা তাদের যে ডিসিপ্লিন, এটা ব্যাহত হয়েছে। এই কারণেই কিন্তু
এই যে সম্প্রতি এই গত সপ্তাহের ঘটনা বলি, কলেজের মারামারি বলেন, রিক্সাওয়ালার মারামারি বলেন ইত্যাদি, এগুলো ঘটতে পেরেছে। এটা একটা কারণ, কিন্তু সব দায়িত্ব এনএসআই, ডিসিএফআই বা এসবির নয়। আমাদের সমাজের অভ্যন্তরে, সমাজের যে গ্রন্থনা, সমাজের যে গঠন, মানুষের যে মনস্তত্ত্ব, এটি একটি বড় একটি কারণ। আপনি চিন্তা করেন, আপনি এটা কি সম্ভব? ঘরে ঘরে পুলিশ দিয়ে আপনি কি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবেন? আপনি চৌর্যবৃত্তি রক্ষা করতে পারেন? আপনি দুর্নীতি রক্ষা করতে পারেন? মানুষের এই যে মানসিক অস্থিরতা, এই যে আমি অন্য কোথাও বলছিলাম যে সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলছে যে বঙ্গাল নামে যে তার যে সুবেদারিটা আছে, এটা একটা অস্থির দেশ। একজন পাগলও যদি লাভ দিয়ে বলে যে আমি রাজা, তাহলেও কিছু সমর্থক পাওয়া যায়। তো এইখানে মানুষের মনে আপনি দেখেন, এই আজকেও দেখলাম যে ওই সাংবাদিক ওই যে প্রেস ক্লাবের সামনে বিরাট এক সমাবেশ। কাদের সমাবেশ? দলিল নবিশদের চাকুরি জাতীয়তাকরণ করিতে হইবে। তো এই যে দায়িত্বহীনভাবে, সবাই বোঝে, সবাই জানে যে একটি মানে এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই গভর্নমেন্ট ইন বিটুইন। তো এই ইন বিটুইন সরকারের কাছে সব দায়িত্ব, সব চাওয়া, সব পাওয়া, সব প্রতিযোগিতা একত্র করতে হবে, এটা নাগরিকদের পক্ষ থেকে অসম্ভব একটি দায়িত্বহীন আচরণ। ইউনূস মিয়ার কাছে কি আলাদিনের চেরাগ আছে যে তার কাছে নিয়ে গেলেই সব সমাধান হয়ে যাবে? অথচ তাই করছে আওয়ামী লীগের 15 বছরে এই সমস্ত লোকেরা মুখ দেখাতে পারেনি। এই সমস্ত লোকেরা তাদের দাবি দেওয়ার কথা মনে ছিল না। দাবি দেওয়া তো তারা উত্থাপন করতে পারতাম না, সব এখন একত্রে দাবি দেওয়া হয়েছে। মানে হচ্ছে এই দেশের লোক যে একটা মানে দায়িত্বহীন লোক, এই দেশের লোকেরা যে লুভি, স্বার্থপর। মানুষের তো মানে সেই আমরা বলি না, ওই যে হবসের যে থিওরি, আমরা বলি না যে ম্যান ইজ বাই বর্ন সেলফিশ, পুওর, ব্রুটিশ, নাস্টি অ্যান্ড শর্ট। মানুষ জন্মগতভাবেই স্বার্থপর, পাশবিক। এই যে অবস্থাটা, স্বৈরাচার তো অতীতে আমাদেরকে এই চরিত্রগুলো এগিয়ে দিয়েছে। বাটপার বদমাইশে দেশটা ঘুরে গিয়েছিল, ছাত্রলীগের সামনে প্রকাশ্যে ধর্ষণের অভিযোগ হয়েছে, অথচ বিচার হয়নি। তো এই যে জনচরিত্র এবং স্বৈরাচারের চরিত্র এক হয়ে আমাদের জন্য একটা মেস। কিন্তু বলা হয়ে থাকে যে আসলে বিগত স্বৈরাচার সরকার আমলে কোনো মানুষই রাস্তা দাঁড়াতে পারেনি, তাদের দাবি দাওয়া নিয়ে উপস্থিত হতে পারেনি। তাহলে এখন অন্তর্বর্তী সরকার, জনগণের সরকার, তাদের দাবি দাওয়া কি অযৌক্তিক? আর যদি দাবি দাওয়াগুলো কেন নৃশংসতায়, তারা কেন বুঝবে না যে এই সরকারটি আগামীতে যে সরকার আসছে, কারণ আগামীতে এটা নিশ্চিত যে একটা বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা গ্রহণ করবে। তা আপনার অপেক্ষা করি এই সরকার কি সংস্কারের যে চেষ্টা নিচ্ছে, সেই সংস্কার চেষ্টার মধ্যে আমি মনে করি যে এই যে আমাদের বিচার বিভাগের সেপারেশন অফ পাওয়ার্স যেটাকে আমরা বলি, যদি সেপারেশন অফ পাওয়ার্স নিশ্চিত না হয়, তাহলে পরে এই রকম গ্রেনেড হামলায় থেকে ভবিষ্যৎ সরকার বা ভবিষ্যৎ সরকারের নেতারা রক্ষা পাবেন না। তার কারণ আপনাকে সেপারেশন অফ পাওয়ার্সের মাধ্যমে শাসন বিভাগ যাতে অন্যায় করতে না পারে, সেজন্য তাকে ক্ষমতা দিতে হবে ওভারসি করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ বা তাদেরকে উপদেশনা পরামর্শ দেওয়ার জন্য। আবার এজেন্সিগুলোতে এই যে সংস্কার কথা আমরা বিশাল সংস্কারের অপেক্ষা আছি, সেই সংস্কারে আমাদের প্রস্তাবনা থাকতে পারে বিচার বিভাগের স্বাধীনতা যেমন নিশ্চিত করা, ঠিক তদুরভাবে এজেন্সিগুলোর দায়িত্ব নিরূপণ করা। এজেন্সিগুলো যে ক্ষমতার বাহন যাতে না হয়, আবার যাতে এই গ্রেনেড হামলার মতো এরকম নিষ্ঠুর ঘটনা যাতে না ঘটে পড়ে। আমি কনক্লুশন এটাও আমি আবার আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই 21শে গ্রেনেড হামলার দায়িত্ব কোথাও না কোথাও ঘটেছে, কারো না কারো দায়িত্ব রয়েছে। সেই ঘটনা উদ্ঘাটন করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।
এটা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। প্রকৃত বিচারটা আসলে নিশ্চিত করতে হবে। কেউ না কেউ করেছে। এখন যদি নিরসক্তভাবে বলেন যে কেউ করেনি, আকাশ থেকে হয়েছে, প্রকৃত বিচারটা আসলে কোন সরকার করবে, কে করবে, এই বিষয়গুলো আসলে বিচারটা কিন্তু হতে হবে, হওয়া উচিত। যে আরেকটা বিরতি পরে আমরা আবার এই যে দেখেন আওয়ামী লীগ সরকার যেটা করেছে, এখন এর এই অবিচারের কারণে এবং আমরা দেখছি যে অনেক মামলা এখন হচ্ছে দীর্ঘসূত্রিতা রয়েছে, মামলার আসলে মামলা জট যেটাকে বলে সেরকম একটা সম্ভাবনা আছে। আবারও যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। আসলে আমরা কথা বলছিলাম গোয়েন্দা সংস্থার কিছু ব্যর্থতা, আমাদের সরকারের বিভিন্ন আন্দোলন কেন্দ্রিক যে সকল ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমরা একটা ভঙ্গুর পরিস্থিতিতে এই সরকার ক্ষমতা দখল করেছে। এবং আমরা যদি বলি রাজনীতি, অর্থনীতি বা শিক্ষানীতি যাই বলি না কেন, সব ক্ষেত্রে কিন্তু বিগত স্বৈরাচার সরকার একটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেটার আসলে ব্যাপক সংস্কার বা পরিবর্তন দরকার, এটা সকল দলই মানছে। এই সংস্কার করার জন্য একটা উপযুক্ত সময়েরও প্রয়োজন। এর মধ্যে আবার দাবি উঠছে নির্বাচনের। তাহলে সংস্কারের প্রতি কি আস্থাটা কমে যাচ্ছে রাজনৈতিক দল কিংবা জনগণের? আর নির্বাচন কেন্দ্রিক আগ্রহটা কেন বেড়ে যাচ্ছে? অতি দ্রুত নির্বাচন একটা রূপরেখা চাওয়া হচ্ছে। দেখেন, মানুষ ভেবেছিল যে, আপনার কথা ঠিক, যে অতীত সরকার যা করে গেছে এটা তুলনাহীন নেগেটিভ সেন্সে। তো এই যে এই সমস্ত জায়গা অসামঞ্জস্যভাবে যে যা করে গেছে, বাংলাদেশ একদম তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের সব কিছু ভঙ্গুরতার চরম পর্যায়ে চলে গেছে। সেই জায়গায় যে কোনো সরকার আসুক, মানুষ কী আশা করে? মানুষ মনে করে, মানে পৃথিবীর সব দেশেই মনে করে, বাংলাদেশে একটু বেশিই মনে করে যে আমি যত খারাপই থাকি সরকার যেন ভালো থাকে, সরকার যেন ফেরেস্তার মতো হয়। সরকারের কাছে সে সব কিছু চাইতেই পারে, কিন্তু সরকার যদি ওইটা না দিতে পারে তখন সরকারের সমালোচনা করে। কিন্তু সরকার যদি আগের চেয়ে যদি আরও খারাপের দিকে চায়, তাহলে কিন্তু সত্যি এটা কিন্তু উদ্বেগজনক, শুধু দুঃখজনক না, এটা উদ্বেগজনক। কারণ আমি আপনাকে দিয়ে হবে না দেখি তো আমি ওনার কাছে গেলাম, ওনার কাছে যদি আমি আরও খারাপ কিছু পাই তাহলে কিন্তু আমার জন্য খুবই দুঃখজনক। আজকের বাজার ব্যবস্থা কিন্তু তাই বলে। আজকের বাজার ব্যবস্থা থেকে শুরু করে আইন মানুষ নিজের হাতে তুলে নিয়েছে। এটা আগেও ছিল, পতিত সরকারের স্বৈরশাসকের সময় তো অনেক বেশি ছিল, কিন্তু এখন তো কমে নাই। বরং আগে যে নেগেটিভ পুলিশ ছিল, এতে কি হয়েছে, এক দলকে চরম পর্যায়ে মেরে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল, আরেক দল সব কিছু লুটেপুটে খাচ্ছিল। সেখানে পুলিশ তাদেরকে সহযোগিতা করছিল, ওটা একটা অংশ ছিল, একটা দলের দৌরাত্ম্য ছিল। এখন যখন ওই এক দল ভেঙে গেছে আর বাকি সবাই আছে, এবং ওই এক দলের সব লোক ভেঙে যায় না, কিছু লোক যারা হাই প্রোফাইলের তারা ভেঙে গেছে, কিন্তু সাধারণ যারা হালুয়া রুটি খাওয়ার লোকগুলো অমনেই আছে, এবং তাদের টাকা পয়সাও ঘর ভর্তি আছে। তো তারা বিভিন্নভাবে অন্যায় অপকর্ম করছে সব জায়গায়। আপনার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনার এমন কোনো জায়গা নাই যেখানে আন্দোলন হচ্ছে না। এই যে আন্দোলন, বলা নয় কওয়া নয়, হঠাৎ করে আন্দোলন, বলা নয় কওয়া নয় এমন যে আপনার 5ই আগস্ট গেল, তারপরে ওই অনেকটা ফ্যালাসির মতো যে আকাশে বিদ্যুৎ চমকালো, রাজা মৃত্যুবরণ করলো, সুতরাং রাজার মৃত্যু বিদ্যুৎ চমকানোর কারণ। এরকম ধরেন 5 তারিখ গেল, এর মধ্যে 6-7 তারিখে ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা বলল আমরা আর পরীক্ষা দিব না। সরকার সেটা না করতে পারতো, সরকার কিন্তু তা না করে তাদের দিকে ধাবিত হলো। এই ধাবিত ওদের কিন্তু মেন পরীক্ষাগুলো সব চলে গিয়েছিল, কিন্তু ঐচ্ছিক বিষয়গুলো মনে হয়, কারণ প্রথম দিকেই তো বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলা চলে যায়। তো সরকার যখন মেনে নিল, পরবর্তীতে গড় রেজাল্ট খারাপ হলো। এই ছাত্রছাত্রীরা আবার গিয়ে বললো আমার রেজাল্ট খারাপ হলো কেন, বুঝায় দাও, আমার নাম্বার বাড়ায় দাও। এটা কিন্তু চরম অন্যায় থেকে অন্যায়তর। এই সুযোগটা সরকারের দেওয়ার কথা ছিল না। সরকার এরকম ভীত কিনা আমি জানি না। সরকার যদি ভীত হয় রাজনীতিবিদদের সহযোগিতা নিতে পারে, কিন্তু সরকার সেটাও নিচ্ছে না। সেটা না নেওয়ার জন্য আপনি জানেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি কারণে অকারণে বক্তৃতার সময় বলছেন সব সময়ই এই সরকারকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় এই ব্যর্থতা আমাদেরও। আমরা চাই এই সরকার সফল হোক, এবং সরকার কিন্তু তারপরেও যদি সরকার আমাদের সহযোগিতা না নেয় এবং সরকার যদি ব্যর্থ হয় সেটার জন্য আমরা দায়ী থাকবো না। এত ক্লিয়ারভাবে বলার পরে সরকার কিন্তু কোনো কিছু রকম কোনো করে না। কিন্তু যখনই কোনো সমস্যা হয় আনসাররা ঢুকে গেল কোথায়, সচিবালয়ে। জাতীয়তাবাদী দলের ছাত্রদল যুবদলরা দৌড়ায় সচিবালয়ে গেল, গিয়ে যেটুকু করার করলো। মানুষ মব জাস্টিস হাতে তুলে নিল,
পুলিশ এখানে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখছে, পুলিশ কিন্তু কিছু করছে না। আমরা পুলিশের মধ্যে সেই স্পিরিট ফেরত আনতে এই সরকার ব্যর্থ হচ্ছে। ব্যর্থ হওয়ার সঙ্গে কিন্তু একটা বড় আইন শৃঙ্খলার একটা ব্যাপার দাঁড়িয়ে থাকে, এটা একটা প্রশ্নবোধক বড় চিহ্ন। এই জায়গাটাও সরকার ব্যর্থতায় পর্যবেসিত হলো। গোয়েন্দাদের ব্যাপারে তো হচ্ছে, অহরহ হচ্ছে। তো এখন যদি সরকার যদি এই দ্রব্যমূল্য বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, পুলিশ বলেন, ছাত্র জনতা বলেন, কাউকেই খুশি করতে না পারে, তাহলে এই সরকারের তো নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প নেই। আর আপনি যে সংস্কারের কথা বললেন, সেই সংস্কারটা তো হচ্ছে চলমান সংস্কার, আপনি শেষ করে সারতে পারবেন না। সংস্কারকে আপনার একটা লাইনে তুলে দিতে হবে, এবং এই সংস্কারগুলো কিন্তু রাজনৈতিক আপনার যারা ইলেকটেড লিডার তাদের হাত দিয়ে এটা কিন্তু এস্টাবলিশড হবে। এই সরকার কিন্তু এস্টাবলিশড করতে পারবে না, উনি শুরু করতে পারবেন যে পর্যন্ত সংসদ থেকে এটার বিল পাস হয়ে বৈধতা না আসবে। চাইলে কিন্তু আরেকটা রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবে তারা উল্টায় দিতে পারে, চেঞ্জ করতে পারে। এটার আমি একটা প্রমাণ আপনাকে দিই যে ১/১১ সরকার যখন আসলো তারা বেশ কিছু সংস্কার করেছিল। একটা সংস্কার ছিল নারীদের ২০২০ সাল নাগাদ ৩৩% নারী প্রত্যেকটা সেক্টরে রাজনৈতিক তাদের উপস্থিতি থাকতে হবে। যখন ২০২০ সাল আসলো তখন কিন্তু আর ১/১১ না, তখন আবার ইলেকটেড, নামমাত্র ইলেকটেড, তারপরেও নামে ইলেকটেড সরকারের কাছে ছিল, এবং কোনো দলই এই জায়গাটায় ফুলফিল করতে পারে নাই। তো সব দলের কথা মতো আবার এটা আপনার অ্যাপ্লাই করা হলো যে আমাদের সময় বাড়ায় দেন, ২০২৫ পর্যন্ত করেন। ২০২৫ পর্যন্ত কিন্তু করলো, কারণ ওইটা কিন্তু আর হলো না। এরকম কিন্তু অনেক প্রুফ আছে, আমি আপনাকে বলতে পারি। এই জন্য বলছি সংস্কারের জায়গায় থাকুক, সংস্কারের মতো লেফট রাইট করে এগিয়ে আসুক, আর ইলেকশনের মতো আপনার যত তাড়াতাড়ি দেন, কারণ এই সরকার তো কাউকে থামাতে পারছে না। খুশি করা তো পরের ব্যাপার, এই যে আন্দোলনগুলা এটা ইলেকটেড সরকারই করবে। আমরা নইলেও টাইম নিতাম, কিন্তু সরকার কিন্তু আপনার কারো কাছে চাচ্ছেও না। ওনারা কিন্তু আপনার রহস্যজনকভাবে চুপ করে আছে নির্বাচনের ব্যাপারে। কেউ যদি একটা বলে আরেকজন আরেকটা বলছে। সো এখানে সরকারকেই এগিয়ে আসতে হবে। জি, ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আমরা জানি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্রদের পড়িয়েছেন। আমরা এই আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলন বলছি, যেমনটা নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে আসলে পরীক্ষায় অটো পাসের দাবি এবং রেজাল্ট খারাপ হয়েছে পরে পুনর্বিবেচনার দাবি। তো ছাত্ররা আসলে আজকে যারা ইন্টারমিডিয়েটের ছাত্র কিংবা অনার্স লেভেলে পড়ছে, আমরা বলছি এরাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা কি? আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি আপনাকে ওই যাযাবরের বহুল কথিত উদ্ধৃতিটি দিয়ে শুরু করি। যাযাবর বলছিলেন যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। ছাত্ররা আমাদের ত্রাণকর্তা, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক দলগুলোর পর্যায়ক্রমে ব্যর্থতার পরে রক্তের বিনিময়ে ছাত্ররা আমাদের এই দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা, তাদেরকে আমরা স্যালিউট করি। কিন্তু পরবর্তীকালে তারা যে কার্যক্রম শুরু করেছে, তারা আইনকে হাতে নিয়েছে, তারা বিদ্যায়ঙ্গনং অধ্যায়ঙ্গনমতাপ, সেই বিদ্যা থেকে দূরে সরে গিয়ে রাজনীতি, সমাজনীতি সব কিছু থেকে তারা যেভাবে জড়িয়ে পড়েছে, এটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, জাতির জন্য ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। সুতরাং এবার ফেরাও মোরে ছাত্রদেরকে ব্যাক টু ক্লাস, ছাত্রদেরকে অতি অবশ্যই ক্লাসে ফিরিয়ে নিয়ে যেতে হবে, এবং সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বড় দায় এবং দায়িত্ব রয়েছে। না হলে এই জাতির ভবিষ্যৎ এখন যেমন করে দেখছেন আপনারা, ঠিক তদ্রূপভাবে আরও সামনে আরও অসম্ভব রকমের অনিয়ন্ত্রিত অবস্থা বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার পতনের পরপরই ছাত্ররা শিক্ষকদের সাথে, অধ্যক্ষ বা তাদের অভিভাবকদের সাথে যে আচরণ করছে, কোনো ক্রমেই কাম্য নয়। দ্যাট ইজ নট দি বিজনেস অফ দ্য স্টুডেন্টস। ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা। ছাত্ররা সম্মানিত হয়েছে, আমাদের উপদেষ্টা হয়েছে, আমরা গর্বিত, কিন্তু তার অর্থ এই নয় যে ছাত্ররা নীতি নির্ধারণ করবে, ছাত্ররা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। যার যেখানে
কাজ সে সেখানে কাজ করবে। সেই জন্য মানে এই যে সংস্কার প্রচেষ্টা একটা বড় প্রসঙ্গ হবে ছাত্র রাজনীতি। এটা একটি সংবেদনশীল বিষয়। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের প্রতি। এই ছাত্র রাজনীতির নিয়ে আমাদের বিতর্ক অনেক। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, ছাত্ররা আমাদের সহায়, আমাদের এই উদ্ধার কর্তা তারা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছাত্র রাজনীতি যদি লাগামহীনভাবে একটি ছাত্র দলের পরিবর্তে ওই যে ছাত্রলীগের পরিবর্তে যদি আরেকটা ছাত্রলীগ তৈরি হয় কোনো শাসক দলের, তাহলে যেমন ধরেন সে ইসলামের নামে হোক, আর জাতীয়তাবাদের নামে হোক, আর জাতীয় মুক্তিযুদ্ধের নামে হোক, কোনো কিছুই জায়েজ নাই। এই ছাত্র রাজনীতিকে, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। দলীয় রাজনীতির যে অনুসরণ বা লেজুর বৃত্তি, এই রাজনীতি ছাত্রদের যদি নিষিদ্ধ না করতে পারে, গোটা জাতির ভবিষ্যৎ অন্ধকার। ছাত্ররা রাজনীতি করবে, সংসদ নির্বাচন করবে, সব কিছুই করবে, কিন্তু দলের লেজুর বৃত্তি হিসাবে না, দলের ঢাল হিসাবে নয়, দলের চাঁদাবাজির ধারক বাহক হিসাবে নয়। যদি আমরা তা না করতে পারি, তাহলে পরে ভবিষ্যৎ আরো এবং তাদের শিক্ষা শেষ করার পরে আসলে এই সকল কর্মকাণ্ডে জড়িত হলে আমার মনে হয় তারা দেশের জাতির ভবিষ্যৎ তারা বিভিন্নভাবে এগিয়ে যাবে। কিন্তু এখনই যদি অপরিণত ভাবে তারা এই যে সব কাজ করছে, সেটি গোটা জাতির জন্য খুবই উদ্বেগজনক। জি, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় হয়েছে আজ, এবং এই রায়ে অনেককেই না সকলকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে, এবং আসলে যেন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা এই সরকার নয়, সকল সরকারের করা উচিত। তাহলে প্রকৃত বিচার জনগণ এবং দেশ পাবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। এতক্ষণ সঙ্গে থাকা আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।